পেরিফেরাল ক্যানুলা দেখেছো? এবার বলো কি 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 সাইজের হয় পেরিফেরাল ক্যানুলা? 16, 18, 20, 22, 24। কোনটা কালার কি? কালার তো ফিক্স। দেখো ওয়ার্ডে যদি মেল পেশেন্ট হয়, ধরো হার্নিয়া অপারেশন হবে, তো তার কোন ক্যানুলা লাগাবে? হ্যাঁ হ্যাঁ, না আমি বললাম হার্নিয়া লাগাবে, মেল পেশেন্ট। নর্মালি তাদের কি রঙের ক্যানুলা দেওয়া হয়? প্র্যাকটিক্যাল কথা একদম। হার্নিয়া হবে তোমার তো লাগবে, স্পাইনালে ধরো হবে তো ফ্লুইড দিতে হবে, তো স্পাইনাল হলে তো ফ্লুইড দিতে হবে, 24 ঘন্টা ফ্লুইড দিতে হবে। কেন? হ্যাঁ, কেন ফ্লুইড দিতে হবে? তা না, স্পাইনাল দিলে দের ইজ ড্রপ হয় না, হাইপোটেনশন হয়, দ্যাটস ফ্লুইড দিতে হবে। সো কোন কালারে দিতে হবে ফ্লুইড? সামনে চলে এসো না, ওর পেছনে সামনে এসো, সামনে চলে বসো, দেখে স্মল করো। আমি জিজ্ঞেস করলাম যে এটা ধরো হার্নিয়া পেশেন্ট হবে, ওয়াটাটা মেল পেশেন্ট আছে, তো তাকে আমরা নর্মালি কি ক্যামেরা ইউজ করি? ব্লু ইজ ফর পিডিয়াট্রিক, and 24 is yellow actually, that's for neonate. ব্লু হচ্ছে 22। ওকে, ঠিক আছে। আমরা তাহলে কিভাবে দেবো? হার্নিয়া করবো কিভাবে দেবো? কি কালারে দিই? নর্মালি মেল পেশেন্ট বা ধরো গলব্লাডার হবে, ল্যাব কলি হবে, তাকে আমরা ইউজুয়ালি গ্রিন কালার দিই। দেখবো ওয়ার্ডে ম্যাক্সিমাম পাওয়া যায় গ্রিন অ্যান্ড পিঙ্ক কালার। অ্যাডাল্ট মেল ইউজুয়ালি আমরা ইউজ করি গ্রিন কালারে। এই যে দেখবে সবুজ রঙের 18G ইউজুয়ালি বেশি ইউজ করা হয়, ঠিক আছে, 18G। আর পিঙ্ক রঙের যে কালারটা ইউজ হয় সেটা ইউজুয়ালি ফিমেলদের বেশি ইউজ হয়, 20G। বাট অ্যাট টাইমস আমরা 18G। ধরো একটা ট্রমা পেশেন্ট এসছে, তোমাকে হুড় করে ফ্লুইড দিতে হবে, 1 লিটার ফ্লুইড দিতে হবে। ট্রমা তোমরা আলাদা করে পড়াবো পরে, ট্রমাটা আমি মডিউল করে পড়াবো পরে, যেমন আগের সিনিয়র ব্যাচেগুলো ওরকম। ধরো তখন আমরা কি ক্যানুলা ইউজ করি? হ্যাঁ, নর্মালি 16 মিনিমাম, 14 হলে ভালো হয়। 14টা হচ্ছে দেখো অরেঞ্জ কালারের হয়, ঠিক আছে, অরেঞ্জ কালার বেসিক্যালি। 14টা বেসিক্যালি অরেঞ্জ কালার, বাট চট করে মানে পাওয়া যায় না, অ্যাভেলেবল, তোমাকে আলাদা করে করতে হবে। বাট 16G ডেফিনেটলি পাওয়া যায়, যে গ্রে ক্যানুলা। সো অ্যাট লিস্ট 16G, নট লেস দ্যান 16G। ওকে, 14G হলে ভালো হয়, নিশ্চয়ই ভালো হয় 14G ট্রমাতে আর কি হলে, ঠিক আছে। আর দেখো এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে গ্রে, 16G। 18G, যত জি বাড়ছে মানে 18, 20, তত কিন্তু ডায়ামিটার কমছে, ইনভার্সলি প্রপোর্শনাল। এমন না যে 24 হলে বেশি যাবে। হ্যাঁ, 24 হচ্ছে ফর নিওনেটস, ইয়েলো কালার সবচেয়ে সরু। তারপর হচ্ছে 22 ফর পিডিয়াট্রিক্স, ইউজুয়ালি অ্যাডাল্ট ফিমেল, পিঙ্ক। অ্যাডাল্ট মেল ইউজুয়ালি 18G। আর যেখানে বেশি ফ্লুইড দেওয়ার দরকার আছে, তাড়াতাড়ি ট্রমা পেশেন্ট, শক পেশেন্ট, কুইক রিসোলিউশন লাগবে, সেখানে হচ্ছে 16G আর 18G, ঠিক আছে। এর লেন্থ দেখো এইটুকুনি আর কি। ওকে, এই ড্রপ রেট কত? ধরো ড্রিপ সেট দিতে যাবে, একটা ফ্লুইড দেবে, হ্যাঁ, আইভি ফ্লুইড দিচ্ছ, ঠিক আছে, তার ড্রপ রেট কত? ধরো স্ট্যান্ডার্ড যে আইভি ফ্লুইড সেট হয়, ব্লাড কি দিয়ে দেয়? ব্লাড কি দিয়ে দেয়? আইভি ফ্লুইড সেট দিয়ে ব্লাড দেওয়া যাবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইভি সেট এন্ড ব্লাড ট্রান্সফিউশন সেট? এসডিও জানো সব প্র্যাকটিক্যাল কথা, ডে ইন ডে আউট যেটা লাগে সেটাই। না, সেটের কি তফাৎ? একটা এরকম একটা ইয়ে থাকে, একটা এরকম ঢুকিয়ে দেওয়া হয়, হ্যাঁ, আইভি সেটে, ঠিক আছে, একটা ফিল্টার থাকে এরকম, ব্লাড ট্রান্সফিউশন একটা ফিল্টার থাকে, তাই না? আইভি সেটটা হচ্ছে এরকম, ধরো এর মধ্যে কোনো এক্সট্রা ফিল্টার নেই, বাট ব্লাড ট্রান্সফিউশনে একটা এরকম ফিল্টার থাকে, ঠিক আছে। দুটোই তো বোতলের মধ্যে যাচ্ছে, এটা একটা পাউচের মধ্যে যাচ্ছে, তাই না? সো দেখো এটা হচ্ছে আইভি সেট, এটা বটলে চলে গেল, হ্যাঁ। এটা হচ্ছে ড্রিপ চেম্বার, যেখানে ডিপ ডিপ করে ইয়ে হয়,
যেখান থেকে এবার একটা রেগুলেশন চিপ থেকে যেখান থেকে এসে এই এখানে অ্যাড হয়ে যাবে, এটা হচ্ছে আইভি সেট। তাহলে কি কি থাকে? একটা স্পাইক থাকে, দিস ইজ কল্ড স্পাইক, তাই না, যেটা পিয়ার্স করে ঢুকবে। হ্যাঁ, এই কমন জিনিসে জিজ্ঞেস করা হয় প্র্যাকটিক্যালে, আইভি সেটে কি কি পার্টস, কি ফ্লুইড দেবো, অল প্র্যাকটিক্যাল। হ্যাঁ, নাথিং হাতি করা কিছু না। হ্যাঁ, সো কি কি পার্ট? একটা স্পাইক থাকে, স্পাইক। হ্যাঁ, তারপর একটা ড্রিপ চেম্বার, যেখানে এসে দেখো, দেখে যাবে ড্রিপ চেম্বার, একটা সারেন চললে দেখতে পাবে ড্রিপ চেম্বার। তারপর একটা টিউব, ফ্লেক্সিবল টিউব, একটা রোলার ক্ল্যাম্প থাকে, এই যে রোলার ক্ল্যাম্প, রেগুলেটিং ক্ল্যাম্প থাকে, যেখান দিয়ে আমি ড্রিপটাকে জোরে করতে পারি, কম করতে পারি, রোলার ক্ল্যাম্প। একটা ওয়াই কানেক্টর, এটা সবসময় থাকে না। হ্যাঁ, এইগুলো অ্যাটলিস্ট এইগুলো থাকবে, স্পাইক, ড্রিপ চেম্বার, একটা ফ্লেক্সিবল টিউব আর রোলার ক্ল্যাম্প, এই চারটে থাকবে। এইগুলো পরে এক্সট্রা এর সঙ্গে করা হয়েছে। বাট ব্লাড ট্রান্সফিউশনের বেসিক ডিফারেন্স কি? এরও স্পাইক থাকবে, ফুটো করার জন্য স্পাইকটা থাকবে, ড্রিপ চেম্বার থাকবে, কিন্তু একটা ব্লাড ফিল্টার থাকবে, এরকম একটা ফিল্টার থাকবে। কি হবে, ঠিক আছে, একটা ফিল্টার থাকবে। ওকে, তারপর একটা ফ্লেক্সিবল টিউব থাকবে, এরও একটা রোলার ক্ল্যাম্প থাকবে। হ্যাঁ, বাট it's a must, that's a filter, so you cannot give blood through this set. Okay, so IV infusion set কি ইউজ করে? ফ্লুইড দেওয়ার জন্য ইউজ করে, হ্যাঁ, ড্রাগস দেওয়ার জন্য ইউজ করতে পারি, মেট্রোজিল যাচ্ছে, ইনজেকশন মেট্রোজিল যাই তো, অ্যান্টিবায়োটিক যাচ্ছে, সেগুলো ইউজ করার জন্য যেতে পারে। আর ব্লাড হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের জন্য। আইভি ইনফিউশন সেট রিপ্লেস দ্য সেট এভরি 72 আওয়ার্স, যাতে ইনফিউশন রিলেটেড ব্লাস্টের ইনফেকশন না হয়। মানে একটা আইভি সেট তুমি যদি ইউজ করো, সেটা তোমাকে ম্যাক্সিমাম তুমি 3 দিন চালাতে পারবে। এমন না যে একটা পেশেন্ট ধরো 5 দিন তোমার ইয়ে করছে, ধরো 5 দিন এনপিও আছে, 5 দিন স্যালাইন চলছে, তুমি একটা আইভি সেট দিয়েই রেগুলার ওকে মানে ইয়ে দিয়ে যাচ্ছ। ইট মাস্ট বি রিপ্লেসড এভরি 72 আওয়ার্স, ঠিক আছে। আর ব্লাড ট্রান্সফিউশন ইউজিং ট্রান্সফিউশন রিকোয়ারিং মাল্টিপল নিড রিপ্লেসমেন্ট অ্যাট লিস্ট এভরি 12 আওয়ার্স। এবার দেখো, এটা 72 ঘন্টায় চেঞ্জ হয় আইভি ইনফিউশন সেট, বাট ব্লাড ট্রান্সফিউশন সেট চেঞ্জ হবে এভরি 12 আওয়ার্স। তুমি ধরো আজকে যে সেটটা দিয়ে দিয়েছো, তুমি কালকে সেটা দেবে না। বিকজ কেন? বিকজ ব্লাড ইটসেলফ, দেখবে ব্লাড যখন যাবে, ব্লাডের গায়ে তো লেগে থাকে না, ব্লাডটা লেগে থাকে, এন্ড ব্লাড ইজ এ ভেরি গুড কালচার মিডিয়াম। হ্যাঁ, জলে যতটা ইনফেকশন হবে, তার থেকে ব্লাডে আরো বেশি ইনফেকশন হবে। So blood is a very good culture medium. That's why blood transfusion যে সেটটা হবে, that you have to replace every 12 hours. Okay, you cannot give. এই কমন এগুলোই যেমন পরীক্ষায় জিজ্ঞেস করি, এগুলো যে এই একটা ব্লাড দিচ্ছ, কত ব্লাড, আরো কোয়েশ্চেন আসবে, ব্লাড ট্রান্সফিউশন থেকে আরো কোয়েশ্চেন আসে, বাট কমন প্র্যাকটিক্যাল যেগুলো আর কি, এই সেটটা কবে চেঞ্জ করবে, না হলে কি হবে, ইনফেকশন হবে, পেশেন্টের জ্বর আসবে, ঠিক আছে। এখানে ফিল্টারটা কেন থাকে? Why is filter? Because it will prevent the entry of blood clot. Blood একটা ক্লটও হতে পারে, হ্যাঁ, স্মল ক্লাম্প অফ প্লেটলেট হতে পারে, রুলো ফর্মেশন হয় না প্লেটলেটে খুব কমনলি, সো স্মল ক্লাম্পস অফ প্লেটলেট হতে পারে। হ্যাঁ, ওকে, সো এই যে এই স্পেশালাইজড ফিল্টার যেটা থাকে, ইট উইল প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ব্লাড ক্লটস অর দ্যাট রুলো, প্লেটলেট রুলো, হ্যাঁ, যেগুলো ক্লাম্পস, নাহলে কি হবে, যদি একটা ছোট ইয়ের মধ্যে চলে যায়, একটা ক্লট চলে যায়, একটা ভেনে চলে যায়, তাহলে কি হবে? হ্যাঁ, থ্রম্বোসিস হয়ে যাবে না, ব্লাড যে ফ্লো করছে, ছোট জায়গায় গেলে একটা ক্লট গেলে তো ওই জায়গাটা ধরো ব্রেনের একটা ভেনে গিয়ে ধরো বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? তো স্ট্রোক হয়ে যাবে, তাহলে তাই না, ইসকেমিক স্ট্রোক হয়ে যাবে তাহলে, তাই না। সেরকম যে কোনো মানে মায়োকার্ডিয়ালে যে মায়োকার্ডিয়ামে যে ব্লাড সাপ্লাই গুলো আছে, মায়োকার্ডিয়ামে যদি গিয়ে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে, তাই না। সো ইট ক্যান ভাইটালস অর্গানে যে স্মল ভেসেল, ওইখানে গিয়ে গুলো ক্লট করে দিতে পারে আর কি, ঠিক আছে। ব্লাড হ্যাজ টু ফ্লো, কিন্তু যখনই একটা ব্লাডের প্যাকেটে ব্লাড থাকবে, there is a tendency ওখানে ক্লট হতে পারে, স্মল অ্যামাউন্ট অফ প্লেটলেট হতে পারে। দ্যাটস ওয়াই ইউ নিড আ ফিল্টার, স্পেশালাইজড ফিল্টার। জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য রোল অফ দিস ফিল্টার, হোয়াই দেয়ার ইজ ফিল্টার ইন ব্লাড ট্রান্সফিউশন সেট, নট ইন দিস সেট, ঠিক আছে। সো দিস আর দ্য প্র্যাকটিক্যাল পয়েন্টস। ওকে, ওকে, আইভি ইনফিউশন সেটে শিওরটা আলাদা ফিল্টার থাকে না, কিন্তু ওই ড্রিপ চেম্বারের মধ্যে দিয়ে যেগুলো যাবে সেগুলো এইরকম হবে আর কি। বাট ব্লাড ট্রান্সফিউশন সেটে সি যে স্পেশালাইজড ফিল্টার যেগুলো থাকে, দেখেন 170 to 260 মাইক্রন দিয়ে ওরা আটকে দেবে সব এগুলো, ঠিক আছে, যেটা আইভি সেট দিয়ে মানে বেরিয়ে যাবে।
দ্যাটস ওয়াই ব্লাড আমরা কখনো আইভি সেটে চালাই না, সবসময় ব্লাড ট্রান্সফিউশন সেটে চালাই। এই যে আমরা আইভি ইনফিউশন সেট যখন দেই, নর্মালি যে আইভি সেট দেওয়া হয়, হ্যাঁ, পিডিয়াট্রিক্সে দেখেছো? পিডিয়াট্রিক্সে কখনো গেছো? হয়েছে পিডিয়াট্রিক্স? হ্যাঁ, পিডিয়াট্রিক্সে কি ইউজ করে দেখেছো? আইভি সেট কি ইউজ করে? পিডিয়াট্রিক বুলেট সেট আলাদা করে পাওয়া যায়। অ্যাডাল্টে কি হয়, তুমি একটা 500 মিলিয়ন নর্মাল স্যালাইন চালিয়ে দিলে চলতে শুরু করলো। পিডিয়াট্রিক্সে তা করলে হবে না, পিডিয়াট্রিক্সে কম ইয়ে লাগে। সো ওখানে কি হয়, ওখানে পিডিয়াট্রিক বুলেট সেট লাগে। সো দুটো ড্রিপ রেটের মানে ইয়ে সাইজের তফাৎ আছে। এই যে আইভি সেট থেকে ধরো এই একটা ড্রপ বাই ড্রপ পড়ছে, ওই একটা ড্রপ মানে কত এমএল। নর্মালি দেখো ম্যাক্রোলিভ সেট হচ্ছে ডিফারেন্ট 10, 12, 15, 20 এরকম থাকে, যেহেতু ড্রপস মানে মিলিমিটার। মেজরিটি হচ্ছে আমাদের 10 বা 15তে ইউজ করি, ঠিক আছে। বাট ম্যাক্রোডিপ যদি হয় তাহলে 60 ড্রপসে 1 ml হবে। বাচ্চা তো আমাদের কম লাগবে। সো তুমি দেখবে ওদের যে মানে ফিল্টারে যেটা থাকে খুব সরু একটা নিডল থাকে, সো ওর যে ড্রপ পড়বে ওটা 60 ml এ মানে 60 ড্রপসে 1 ml হবে। আর আমরা যেগুলো ম্যাক্রোডিপ যেগুলো ইউজ করি সেগুলো 10 থেকে 20 হয়, 10 বা 15 এরকম ড্রপ পড়লে 1 ml হবে। ঠিক আছে, তোমরা মোটামুটি 10 বললেও ওকে, 15 বললেও ঠিক আছে। 20 নর্মালি আমাদের যে সেট গুলো হয় ইউজুয়ালি 10 বা 15 থাকে আর কি, ঠিক আছে। কোথাও কোথাও 20ও থাকতে পারে, বাট আমাদের গুলো মোস্টলি 10 বা 15 হয়। তুমি 10 ক্যালকুলেট করো বা 15 ক্যালকুলেট করো, ইটস ওকে, ঠিক আছে। আর মাইক্রোডিপটা 60 ফিক্স। এবার ধরো বললাম যে আমাকে 300 বোলাস দাও। বোলাস মানে কি? ফাস্ট দাও, ফাস্ট 300 ml। হ্যাঁ, যে 300 ml ওভার 1 আওয়ার, তাহলে কত ড্রপ হবে হিসেব করো। কত? 1 ঘন্টায় আমাকে 300 ml দিতে হবে, তাই তো? আমি দিচ্ছি ম্যাক্রোডিপ সেট। আমি ধরে নিলাম এটা আছে 15 ড্রপস 1 ml। 10 থেকে 20 রেঞ্জ হতে পারে, তুমি 15 মেনে চলো আর, ঠিক আছে। সো 15 ড্রপস হচ্ছে 1 ml। ও আমার জল দিচ্ছে একটুখানি। সো 15 ড্রপস হচ্ছে 1 ml, তাহলে 300 ml হচ্ছে ওভার 60 মিনিট, তাই তো? তাহলে পার মিনিট যদি হয় বাই 60 তাহলে 5 ml পার মিনিট, তাই তো? 1 মিনিট আমাকে 5 ml দিতে হবে, হ্যাঁ। তার মানে আমাকে 75 ড্রপস সেট করতে হবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য ক্যালকুলেশন। এবার ধরো আমি ফ্লুইড দিচ্ছি, যেগুলো স্ট্যান্ডার্ড ফ্লুইড, মেইনটেনেন্স ফ্লুইড, 6 আওয়ারলি ফ্লুইড যাচ্ছে ধরো, হ্যাঁ। বাই দ্য ওয়ে, ধরো একটা 50 কেজির লোক, এর মেইনটেনেন্স ফ্লুইড কত লাগবে? ধরো এর একটা গলব্লাডার অপারেশন হয়েছে, এখন খাওয়া একদিন খাবে না, একদিন ফ্লুইড চলছে, আজকেই লাভ করলি হয়েছে, তো আজকের দিনটা তো একটু স্যালাইন দেবে, ঠিক আছে। তাহলে 50 কেজি যদি লোক হয়, তার মেইনটেনেন্স ফ্লুইড কত লাগবে? না, ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশন কি? যে কোনো কেজি হলে, হ্যাঁ, একটা 50 কেজি যা ফ্লুইড লাগবে, একটা 80 কেজি তো তাই এক ফ্লুইড লাগবে না, তাই না? ক্যালকুলেশন কি? এটা হচ্ছে 4 ml পার আওয়ার, এটা হচ্ছে 2 ml পার আওয়ার। 4 ml পার কেজি মানে পার কেজি পার আওয়ার, পার কেজি পার আওয়ার, 2 ml পার কেজি পার আওয়ার। আর 21 থেকে যতটা হবে আর কি, যাই হবে না কেন, সেটা হবে 1 ml পার কেজি পার আওয়ার। এবার বলো, হিসাব করে দিলাম। এটা ফিক্স, এটা ফিক্স, এটা ফিক্স মানে কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে 21 থেকে এবার যা ওয়েট হবে মানে সেটা বাদ যাবে আর কি, মানে এখান থেকে এটা বাদ যাবে, কত? 1 ml পার কেজি পাওয়া, তাহলে 50। এবার হিসেব করো, বলো এটার জন্য কত হবে? 40। এটার জন্য কত হবে? 20, হ্যাঁ। তাহলে এটা তো 50, তাহলে এটা হলো 30,
তাই তো 30 তো, তাহলে এটা হলো 30, তাহলে 40, 20, 60 আর 30-এ 90, তাহলে হয়ে গেল 90 ml পার আওয়ার। এই এই হিসেবে ফ্লুইড লাগবে, মেইনটেনেন্স ফ্লুইড লাগবে, ঠিক আছে। তাহলে 90 ml পার আওয়ার যদি হয় তাহলে 90 ml 60 মিনিটস, 1 মিনিটে হলে 60/60, তাহলে এটা হচ্ছে 1 মিনিট হচ্ছে, এটা কত হবে 3 থেকে 2 3 3/2 ml পার মিনিট 1 মিনিটে। হ্যাঁ, তাহলে এটা যদি 2 মিনিটে করি তাহলে 2 মিনিটে করলে হবে 3 ml 2 মিনিটে, তার মানে 1 মিনিটে 1.5 ml 1.5 ml। তাহলে তাহলে রেট আমি কিভাবে ফিক্স করবো, তাহলে পার মিনিট কিভাবে ফিক্স করবো, তাহলে 1.5 আমি 15তে ধরে নিলাম 1 ml, তাহলে 15 তার হাফ 7.5, তুমি 7 ধরো কি 8 ধরো, সো 15 এর সাথে 22 বা 23 ধরলাম, 22 বা 23 ml পার আওয়ার চালান। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যালকুলেট ইউর ফ্লুইড, ঠিক আছে। সো এভরিথিং ইজ রিলেটেড। ফার্স্ট হচ্ছে ইউ হ্যাভ টু ওয়েট কত পেশেন্টের বডি মেইনটেনেন্স ফ্লুইড। এবারে এই পেশেন্ট যদি লস হয়, তবে 1 লিটার ওর বমি করে এক্সট্রা লস হয়ে গেছে বা আইসিইউতে লস আছে, দেন ইউ হ্যাভ টু রিপ্লেস দ্যাট অলসো, তখন ওটা এক্সট্রা যাবে, তখন আমরা এক্সট্রা একটু বোলাস দিয়ে দিলাম, একটু এইভাবে করে দিলাম, আর দিস ইজ আ মেইনটেনেন্স ফ্লুইড। এইবারে সেই পেশেন্টের সোডিয়াম কত আছে, পটাশিয়াম কত আছে, কি আছে, সেই অনুযায়ী উইল ডিসাইড আওয়ার টাইপ অফ ফ্লুইড। পেশেন্ট ডায়াবেটিক কিনা, ঠিক আছে, ডায়াবেটিক হলে আবার শুধু যদি প্লেন 5D দিই তাহলে তার সুগার বেড়ে যেতে পারে, ঠিক আছে। ফ্লুইডটা আর ফ্লুইডে তো তার চ্যাপ্টার তো পড়ানো হয়েছিল না, ফ্লুইড তো আমি পড়েছিলাম যতদূর মনে হয়, ফ্লুইড পড়েছিলাম না আমি, ফ্লুইড কত লাগবে না লাগবে পড়েছিলাম না, ফ্লুইড ফ্লুইড তো আমি পড়াই ইউজুয়ালি সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, ঠিক আছে। সো এইভাবে ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইউর ফ্লুইড। সো প্র্যাকটিক্যালি যখন আমরা ধরো ক্যানুলা দিই তাহলে আমরা এগুলো জিজ্ঞেস করি যে কত ড্রপে 1 ml হয়, বিকজ তুমি যখন ডাক্তার হয়ে ইন্টার্ন হবে তোমার তখন ওয়ার্ডে তখন কি বলবে, দাদারা বলে যাও আইভিটা চালিয়ে যাও, তোমাকে আইভি ক্যালকুলেশন করতে হবে, তোমাকে ফ্লুইডটা লিখতে হবে, হ্যাঁ, তোমার ফ্লুইড অর্ডার লিখতে হবে, তো কিভাবে লিখবে, আন্দাজে তৈরি হবে, তাই না। সো দেয়ার হ্যাজ টু বি সাম বেসিক্স, ঠিক আছে, সেইভাবে। এবার বলো যে এটা তো হলো পেরিফেরাল লাইন, ঠিক আছে, পেরিফেরাল অ্যাক্সেস, ওকে। এবার ধরো কোনো কারণে পেশেন্ট শকে চলে গেছে, অ্যাক্সিসই পাওয়া যাচ্ছে না, তখন কি করা হয়, ধরো একদম কোলাপস হয়ে যায় না, ধরো একটা পেশেন্টের ব্লাড প্রেশার 70 হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তায় নিয়ে এসছে এমার্জেন্সিতে, ব্লাড লস হয়ে গেছে 2 লিটারের বেশি, পেশেন্ট শক কোলাপস, অ্যাক্সিসই পাওয়া যাচ্ছে না, তখন কি করা হয়, অ্যাক্সেস করার জন্য কি করা হয়, কুইক, আগে তো একটা পেশেন্টকে কুইকলি অ্যাক্সেস করতে হবে আর কি। সেন্ট্রাল এন্ট্রি ইজ গুড ফর র্যাপিড ট্রান্সফিউশন, কেন নয়, না ইনফেকশন তো এখন আছে, আমাকে এখন ফ্লুইড, আমাকে যাকে বলে পেরে ফ্লুইড দিতে হবে, পেশেন্ট ব্লাড লস হয়েছে, আমাকে আগে রিসার্চ করতে হবে, ভলিউম রিপ্লেস করতে হবে, আমাকে পেরে ফ্লুইড দিতে হবে, ঠিক আছে। সো সেন্ট্রাল লাইনে কি প্রবলেম হয়, সেন্ট্রাল লাইন দেখেছো কখন এমনিতে, হ্যাঁ যাচ্ছে, আসছে না, ইয়ে হচ্ছে না, আছে আছে আরে কি এসব চলে যাচ্ছে এগুলো, অটো ইয়ে হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না, সেন্ট্রাল সেন্ট্রাল ভেনাস ক্যানুলা, ঠিক আছে। আমি ইমেজে চলে যাই তাহলে তোমার দেখতে সুবিধা হবে, ঠিক আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে সেন্ট্রাল ভেনাস ক্যানুলা, এইখান থেকে। এটা কোথায় দেওয়া হয় না, এটা সাবক্লেভিয়ান ভেনে দেওয়া হয়েছে, জুগুলারেও দেওয়া যেতে পারে, এটা জুগুলারও দেওয়া যেতে পারে, তাহলেও পেশেন্ট, এটা কি এই স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা এসবিসি তে, হ্যাঁ এসবিসি তে, তাহলে এসবিসি, এটা তো এট্রিয়ামে চলে যাচ্ছে,
নরমালি আমরা এসভিসি তে রাখি। সো এটা হচ্ছে সাবক্লেভিয়ান, এটা হচ্ছে জুগুলার ভেন, দুটো দিক দিয়ে অ্যাপ্রোচ করা যায়। এবার একটা জিনিস দেখে বলো কোনটার লেংথ বেশি, কোন ক্যাথেটারের লেংথ বেশি, পেরিফেরাল ক্যানাল না সেন্ট্রাল ক্যানাল? লেংথ 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 সেন্ট্রাল বেশি, মানে পেরিফেরাল তো এই ছোট্ট এইটুকুনি, এই হিটু দেওয়ার জন্য। সেন্ট্রাল দেখো না কোথা থেকে কোথায় গেছে, হ্যাঁ অনেক লম্বা বেশি, ঠিক আছে? তাহলে ওখানে লম্বা, পেরিফেরাল ক্যানালটা কত হবে? এইখান থেকে এইটুকুনি হবে, যেগুলো পেরিফেরাল ক্যানালটা হবে। আর এটা এটা হচ্ছে আমার এমনি পেরিফেরাল ক্যানাল, পেরিফেরাল ভেনাস ক্যাথেটার লেংথ এইটুকুনি, এইটুকুনি, তাই না? আর সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার হচ্ছে এইখান থেকে এতটা লম্বা, এটা হচ্ছে স্টাফাস লাইক দিস না, লং। তাহলে ফ্লো রেট কার মধ্যে দিয়ে বেশি হবে? ফিজিক্স, ফিজিক্স পড়ে আসছো তো, হ্যাঁ? পেরিফেরাল বেশি হবে কেন? হ্যাঁ না, ডিসটেন্সের জন্য না, ডিসটেন্স কম খাবে, মানে ফ্লো এর আমি জানতে চাচ্ছি ফিজিক্সটা কি, হোয়াট ইজ দ্য ফিজিক্স বিহাইন্ড? হ্যাঁ হ্যাঁ এই বাবা এখানে না, এখানে না, এখানে এখানে হ্যাঁ না, ফিজিক্সটা কি? ফিজিক্সটা অন্য, হোয়াট ইজ দ্য ফিজিক্স? হ্যাঁ না, এটা হচ্ছে ফ্লো বেসিক্যালি, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে তোমার যদি লেংথ বেশি হয় তোমার ফ্লোটা কম হবে। হ্যাঁ তাই না, এটা হচ্ছে ফ্লো, অ্যাকচুয়াল ফ্লোটা, ঠিক আছে? হ্যাঁ ফ্লোটা মানে কমে যাবে, যদি লেংথ বেশি হয় ফ্লোটা কমে যাবে, বিকজ দ্য রেজিস্ট্যান্স ইজ মোর লং না, সো রেজিস্ট্যান্স বেশি যাবে আর কি। সেরকম যদি সরু হয় আর মোটা হয়, হ্যাঁ ফ্লোটা কার মধ্যে দিয়ে ভালো হবে? মোটার মধ্যে দিয়ে ভালো হবে। সো কতটা মোটা হবে? ধরো এটার যা সাইজ আর এটা ডাবল সাইজ, রেজিস্ট্যান্স কত কত গুণ বেশি হবে? ধরো এখান দিয়ে এইরকম জায়গা দিয়ে ফ্লুইডের ফ্লো হবে, আরেকটা এরকম জায়গা দিয়ে ফ্লুইডের ফ্লো হবে, এটা এটা ডাবল, তাহলে রেজিস্ট্যান্স এইটাতে কত বেশি হবে? এখান থেকে 16 গুণ, ডাবল তো, আর টু দি পাওয়ার 4, তাহলে এটাতে 16 গুণ রেজিস্ট্যান্স হবে। আবার লেংথ অনুযায়ী লেংথের ইনভার্সলি প্রপোর্শনাল আর কি, যার যত বেশি লেংথ হবে তার তত বেশি রেজিস্ট্যান্স হবে। হ্যাঁ দ্যাটস ওয়াই সেন্ট্রাল লাইন ইজ নট ফর র্যাপিড ফ্লো অফ ফ্লুইডস। আমাকে যদি র্যাপিড ফ্লো অফ ফ্লুইড দিতে হয় তাহলে আইডিয়ালি আমাকে 14 বা 16 গজ দিয়ে করতে হবে, ঠিক আছে? এই পরীক্ষা হিসাবে আমরা এইভাবে জিজ্ঞেস করবো আর কি, যারা ট্রমাতে পেশেন্ট এসছে সাজিয়ে দিলাম তুমি কোনটা ইউজ করবে। সো দিস আর প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। সো এসডিবি তে তোমরা সেই প্র্যাকটিক্যাল এটা করবে সবসময়, ঠিক আছে? ধরো আমি তো পুরো পরিশ্রম কি করবো, আমি তোমাকে ডিফারেন্স কালারের সাইজ দিব, আমি বললাম একটা পেশেন্ট এসছে তুমি চুজ করো কোনটা দিয়ে করবে। আমি তো এবার তুমি যদি রং চুজ করো, হাউ ক্যান আই প্রসিড? ওখানেই তো শুরুতেই তো আটকে গেলে, তাই না? ঠিক আছে, সো সেন্ট্রাল লাইন হচ্ছে ফর যেখানে আমার অন্য সময় অ্যাক্সেস নেই, আমার দিতে হবে বা আমাকে সেন্ট্রাল ভেনাস দিতে হবে সেটা। কিন্তু একটা পেশেন্ট শকে এসছে, ট্রমাতে এসছে, আমাকে র্যাপিডলি ব্লাড দিতে হবে, আমি কোনো অ্যাক্সেস পাচ্ছি না বিকজ পেরিফেরাল কোল্ড হয়ে গেছে, শক, সব কোলাপস হয়ে গেছে, হ্যাঁ ভেনগুলো চুপসে গেছে। তো যদি আমার ব্লাড বেরিয়ে যায় তাহলে ভেনগুলোকে থোড়ি ডিসটেন্ডেড থাকবে, নর্মালি দেখুন এরকম ডিসটেন্ডেড, আমাদের 2 লিটার 3 লিটার ব্লাড বেরিয়ে যায়, এগুলো এরকম থাকবে, সঙ্গে সঙ্গে ফ্ল্যাট হয়ে চুপসে যাবে। আইভিসি দিকে যখন ব্লাড থাকে দেখবে আইভিসিটা ফুলে থাকে বেশ সুন্দর, হ্যাঁ যেটা দেখবে আইসিইউতে একটা পেশেন্ট ভলিউম ডেফিসিট না ডেফিসিট নেই, ওরা ইউজুয়ালি দেখে হচ্ছে আইভিসি ফিলিং দেখে, যার অ্যাডিকুয়েটলি ফিল থাকবে তার হচ্ছে আইভিসিটা ফুলে থাকবে, যে ভলিউম ডিপ্লিটেড ব্লাড নেই আইভিসিটা ফ্ল্যাটেন্ড হয়ে থাকবে একদম, ঠিক আছে? তো সেরকম এটা তখন আমি অ্যাক্সেস করবো কি করে? তখন আমি অ্যাক্সেস করবো কি করে? ভেনিসেকশন, কাট ডাউন, নাম শুনেছো? ভেনিসেকশন, হ্যাঁ ভেনিসেকশন নাম শুনেছো? হ্যাঁ তখন আমাকে অ্যাক্সেস করতে কুইক ভেনিসেকশন বা কাট ডাউন করে, বা বার্ন পেশেন্টও করা হয় ভেনিসেকশন কাট ডাউন, দুটো জায়গায় করে। একটা হচ্ছে মানে ভেনিসেকশন করতে গেলে তাহলে সেই চয়েস অফ ভেনটা কি হবে, যেগুলো অ্যানাটমিক্যালি কনস্ট্যান্ট, যেগুলো সুপারফিশিয়াল,
যেগুলো কাট করতে বা মানে বার করতে আমাকে খুব বেশি মানে সাংঘাতিক ভালো ডিসেকশন করতে হবে না, সেইগুলো কি ভেন হতে পারে? একটা হচ্ছে পায়ে এরকম এখানে স্যাফানাস ভেন থাকে এখানটা, তাই না? হ্যাঁ, খুব কুইকলি স্যাফানাসে করা যায়, বাট পা ইজ নট এ গুড ইয়ে ফর ফ্লুইড, ঠিক আছে না? পায়ে থাকলে কি পেশেন্ট ইমোবাইল হয়ে থাকে। সো আমরা যেটা করি, আমরা এখানে দেখি যে এটা কি, এই বনিকর্নিয়াসটা কি, এপিকন্ড্রাল যেটা আছে তার উপরে এইখানে আমরা কাট করি, এইখানে ব্রেকিয়াল ভেনটাকে আমরা বার করার চেষ্টা করি আর কি, ঠিক আছে? এইখান থেকে করি, এখান থেকে। সো ইটস কল্ড ভেনিসেকশন। করে সেই পেরিফেরাল ক্যানালাই দেই আমরা, বিকজ আমাকে তো হুড়ুর করে ফ্লুইড দিতে হবে, বেশি ফ্লুইড দিতে হবে না। ভেনিসেকশন। এখানে তো সেফালিক হবে, তাই না? এদিকে তো সেফালিক ভেন হবে এখানে। সো সুপ্রাকন্ডাল এই যে মিডিয়াল এপিকন্ড্রাল যে তার উপরে 2 সেন্টিমিটার এইখানে, ঠিক আছে? সো আমাকে একটা বড় ভেন করতে হবে, যেটা একদম, তাহলে আমি হুড়ুর করে ফ্লুইড দিতে পারবো। ওয়ান্স আই এস্টাবলিশ দ্য ভলিউম, অনলি দেন আমি আবার নেক্সট এগুলো আমি শুরু করবো তখন আর কি, ঠিক আছে? রিসেপশনের দেখি ভালো ভিডিও আছে। এখানে করেছে, বাট পাই ইজ নট এ গুড ইয়ে আর কি, ঠিক আছে? বেনিফিশিয়াল রিচ। তো যেখানে কনস্ট্যান্ট অ্যানাটমি, দেখো এখানে পায়ের স্যাফেনেস ভেনে করছে, যেখানে কনস্ট্যান্ট অ্যানাটমি এবং ইজিলি পাওয়া যাবে, সো উই হ্যাভ টু চুজ দোজ ভেন্স। পরে না এটা ভালো কোনো একটা ইয়ে করে তোমার দেখাবো এটা, ঠিক আছে? সো এখান থেকে 2 সেন্টিমিটার, এই এপিকন্ডাল থেকে 2 সেন্টিমিটার গিভ দিস ইনসিশন। ভাষা এখান থেকে ইয়ে করলে সুপারফিশিয়াল ভাষা তলায় থাকবে এই ভেন, মেইন যে ভেনটা আছে, ঠিক আছে? সো এইখানে নাও ইউ হ্যাভ টু ইনসার্ট ইট ডিরেক্টলি করে এখানে এই স্কিনটাকে আবার স্টিচ করে দিতে হবে, বিকজ ইউ হ্যাভ টু ইনসাইজ উইথ নাইফ। ওকে, অনলি দেন ইউ উইল গেট দিস অ্যাক্সেস। অর এলস দেখো এখানেও পাচ্ছ না, মানে অ্যাজ এ টেম্পোরারি মেজার ইউ ক্যান ইউজ লেগ, বাট লেগ ইজ নট এ ভেরি মানে হাইলি রেকমেন্ডেড থিংস, বিকজ পেশেন্ট ক্যানট মোবিলাইজ দেন। হ্যাঁ, পায়ে চালালে তার থ্রম্বোফ্লেবাইটিস বা থ্রম্বোসিস এইসবের চান্স বেশি থাকে। সো আমরা চেষ্টা করি পা অ্যাভয়েড করতে নর্মালি, বাট যদি এখান থেকে পাওয়া যাচ্ছে না, ইজ ভেরি ইজি, দেন ডু ইট ফর টেম্পোরারি। ওয়ান্স ইজ এভরিথিং এস্টাবলিশড, কুইকলি চেঞ্জ টু আদার্স। ওকে, এটা পরে ভালো করে পরে একবার দেখো, কারণ ভেনি সেকশন তোমাদের এগুলো স্টেজ করে আমি দেখাও পরে, ভালো দেখি ভালো ইয়ে থেকে করে দেখাবো, ঠিক আছে? এক্ষুনি পাচ্ছি না ভালো। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল লাইন আমরা কি হবে? সেন্ট্রাল লাইন করি যেখানে আমাদের সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখতে হবে, কিংবা অনেক সময় আমরা টিপিএন দেই, টিপিএন এর জন্য দিতে হবে, বা যেখানে অনেক সময় ইলেকট্রিভ, কিন্তু অনেক সময় পেশেন্টের সব ভেন নষ্ট হয়ে গেছে, বহুদিন ধরে আছে, সব ভেন দেওয়া যাচ্ছে না তখন। কিন্তু যেখানে র্যাপিড ফ্লো করতে হবে, সেন্ট্রাল ক্যাথেটারাইজেশন ইজ নট রিকোয়ার্ড দেয়ার। আই নিড পেরিফেরাল ক্যানুলা ফর কুইক সাপ্লাই। ওকে, এই থাক আজকে, তোমাদের পরীক্ষা হয়ে যাক, তারপর আবার আবার ঠিক আছে? কিন্তু এসডিটি তে চেষ্টা করো, আমি যাকে যেই পড়াবেন চেষ্টা করো সবগুলো প্র্যাকটিক্যাল জিনিস পড়াতে শুরু, ঠিক আছে? এআরওয়ে ম্যানেজমেন্ট, হাউ টু ডু এআরওয়ে ম্যানেজমেন্ট, হাউ টু ডু ট্র্যাকিওস্টমি, হাউ টু ডু ইন্টুবেশনস, কি করে আমরা পুরো মানে এআরওয়ে মেনটেন করি, হ্যাঁ, এইগুলো পড়াতে বলবো, ঠিক আছে? অল দ্য প্র্যাকটিক্যাল থিংস। আর যখন তোমাদের মানে পার্ট 2 হয়ে যাবে, তখন উইথ অল দ্য মেজর স্টেপস এন্ড এগুলো, তার আগে এখন বেসিক্স গুলো ক্লিয়ার করো, যাতে এগুলো আর মানে ফাইনাল ইয়ারে এগুলো রিপিট করতে না হয়, ঠিক আছে? ক্যালকুলেশন অফ আইভি ফ্লুইডস, মানে ভেনিসেকশন, এটা ম্যানিকুইন না হলে হবে না।
ম্যানেকুইন যদি মানে কিনলে তবে হবে আর কি, ম্যানেকুইন যদি কেনা তাহলে হবে, ঠিক আছে। কিন্তু মোটামুটি তোমরা ক্যানুলেশন বা এইগুলো ওটিতে দেখবে আর কি, কি কালারে করছে যখন ওটি হচ্ছে, কি কালারে করছে, কি ক্যানুলা ঢোকাচ্ছে, বেসিক গুলো দেখতে পাবে। কার্ডন তো সবসময় দেখতে পাবে না, কার্ডন তো স্পেসিফিক। ওকে, হ্যাঁ হ্যাঁ, ক্যানুলা ইনসার্শন আমার মনে হয় ডাক্তারি করে করে পাশ করে করার পরে হবে, ইন্টার্নশিপ করে তখন নিশ্চয়ই করে, ইন্টার্নশিপে প্রচুর চান্স পাবে, ঠিক আছে। কিন্তু তার আগে থিওরি বা এগুলো একদম স্ট্রং থাকবে, তার আগে দরকার নেই তো, তার আগে ভালো করে নো দা থিওরি, যাতে তোমরা দা মোমেন্ট তোমরা ইন্টার্ন হয়ে যাবে তখন তো তোমরাই করবে আর কি, স্যাম্পলিং ড্রয়িং থেকে শুরু করে, তারপরে স্যাম্পল করা, চ্যানেল করা, ঠিক আছে, ক্যাথেড্রা করা, এনজি করা, এগুলো এক্সপার্ট হয়ে যাবে তখন, ঠিক আছে। তার আগে স্টুডেন্টশিপে দরকার নেই, স্টুডেন্টশিপে ভালো করে পড়ো, হ্যাভ এ গুড নলেজ, কোন জিনিসটা করছি, কেন করছি, ওরকম নাথিং ইজ ভেগ, এভরিথিং হ্যাজ আ রিজন, why I'm doing this, why I'm doing that, why I'm not doing that, ঠিক আছে। সো জাস্ট কিপ আইজ এন্ড ইয়ার ওপেন, হ্যাঁ, ঠিক আছে।